আগে জানতাম শ্বশুরবাড়ির মানুষ নাকি শত্রু হয় আর বাপের বাড়ির মানুষ আপন হয়। আর এখনকার আজকাল যুগে দেখতেছি বাপের বাড়ির মানুষ শত্রু আর শ্বশুরবাড়ির মানুষজনই কিন্তু আপনজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের লেজ ভর্তা করব, আর ডালটা আমি অবশ্য আগেই রান্না করে ফেলেছি। আমরা কিন্তু সবসময় শ্বশুরবাড়ির বদনামটা করি আর বাবার বাড়ির সুনাম করি। বাবার বাড়ির মতো আপন কেউ হয় না, আর শ্বশুরবাড়ির মতো শত্রু কেউ হয় না। সবসময় তো শ্বশুরবাড়ির কাহিনী শুনে আসছি, আজকে না হয় একটু বাবার বাড়ির কাহিনী আপনাদেরকে একটু বলি। আমারই এক প্রতিবেশী ভাবি, ওনার সাথে দেখা গেছে আমার ভালো একটা সম্পর্ক, কথা হয়, দেখা হয়, আমাদের বাচ্চারা খেলাধুলা করে। তো উনি দেখা গেছে আমাকে বলতেছে, ভাবি ঘর ভাড়া আটকে আছে, সমস্যায় আছি অনেক ভাবি, তারপরে কোরবানিও দিতে পারতেছে না 2-3 বছর ধরে, মানে দুঃখ প্রকাশ করতেছে ভাবি, আগে এরকম ছিলাম না, আপনার ভাই বাহিরে ছিল, অনেক ইনকাম করতো, এখন বিজনেস মানে এখন বাংলাদেশে এসে তো একটা ব্যবসা দিছে, বাট ব্যবসাটাও ভালো যাচ্ছে না, এরকম অনেক কাহিনী। তো আমি বললাম, ভাবি কিছু ব্যাংক ব্যালেন্স করেন নাই? তখন উনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাবি আর বললেন না, দুঃখের কথা। আমি বলি, কেন, কি হয়েছে ভাবি? বলে, ভাবি আমার যখন বিয়ে হয়েছে, উনি নিজের থেকে ওনার কাহিনীগুলো বলতেছে। স্বাভাবিক, মানুষ একটু কষ্টে পড়লে তখন নিজের থেকেই একটু বলে ব্যাপারটা। বলে যে, ভাবি আমি যে, আপনারা তো দেখেন আপনার ভাইয়ের বয়স একটু বেশি, আমার অল্প বয়স। আমি তখন মানে আগে ভাবতাম, নিজে নিজে চিন্তা করতাম। তো ভাবিকে বললাম, ভাবি বলি নাই কারণ যদি মনে কষ্ট পান। হ্যাঁ, ভাইয়ার বয়সটা একটু বেশি, আপনার বয়স কম। তো ভাবি বলতেছে, ভাই বাবার বাড়ির মানুষের মুখের দিকে তাকায়া, আমি বাবার মার ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে এই যে আজকে বিয়ে করছি। তাও আবার মনে করেন যে আমার জামাইয়ের আগে একটা বিয়ে হয়েছিল, 2টা বাচ্চাও আছে। আমার যে 2টা বড় মেয়ে দেখেন না বিয়ে হয়েছে, ওগুলো আমার মেয়ে না, আমার সতীনের মেয়ে। তো আমি খুব আশ্চর্য হইলাম, ব্যাপারটা কি। তো উনি আমাকে সব খুলেই বলতেছে যে, ভাবি আমার জামাই অনেক মানুষ হিসেবে ভালো, খারাপ না। তো আমার ওনার বউ ছিল না তখন, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আমার বাবার কাছে। তো আমার বাবা মনে করছে ছেলে বাহিরে থাকে, সমস্যা কি, মানে আমাদের ফ্যামিলিটা অনেক গরিব, চলাফেরার মতো তেমন টাকা পয়সা ছিল না। তারপর আমি একটু বড় হয়েছি, 14 বছর। তো দেখা গেছে 2 ভাই আছে, আমার বাবা মনে করছে আমার জামাই যেহেতু বিদেশ থাকে, তো আমার 2 ভাইকেও বাহিরের দেশে নিয়ে যাবে, এই মনে করে বাবা মা অনেক মানে বুঝায় সুঝায় হ্যাঁ দিল, বিয়ে করলাম, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বাট আমার 2 ভাইকে আমার স্বামী বিদেশ নিতে পারলো না। তো আর কি করার, নিতে পারেনি। এখন বাবা মার সংসারটা আমি নিজেই চালাই বলতে কি, অনেক বছর তো চালাইলাম, এখন আর চালাই না। আপনি তো আমার মা বোন সবাইকেই দেখছেন, সবাই আমার কাছেই থাকতো। তো আমি বললাম, হ্যাঁ সবাই তো আপনার কাছেই থাকতো, তো এখন হঠাৎ করে কি হয়েছে? আপনার ভাই আসার পর আর তো বাহিরে যায় নাই হঠাৎ করে। তো অনেক সবসময় টাকা পয়সা কখনই অভাব দেয়নি, যখন যা চাইছি সব কিছু দিছে। আমি আবার কি করতাম, এগুলো দিয়ে আমার বাবার বাড়ির সংসার চালাইতাম। ভাইদের ব্যবসা দিয়ে দিছি, বোনের বিয়ে দিছি 4 লাখ টাকা খরচ করে। কোনো বোন দিবে ভাবে, আপনি বলেন, কোনো বোন কি দিবে? তো এমন না যে আমার বাড়ি আছে, এমন না যে আমার গাড়ি আছে, কিন্তু আমি ওই বাবার বাড়ির জন্য করতে আসি, কারণ ওই যে টান, একটা রক্তের টান, তো করেই গেছি। আমি অবাক হয়ে জাস্ট শুনতেছি এই অবস্থা। তো বলতেছে, ভাবি যে এখন আর কোরবানি দিতে পারি না, আগে সবসময় আপনার ভাই দিত, ভালোভাবে আমরা চলতাম। তো একদিন কি হলো, হঠাৎ করে আমার ভাইয়ের বউ, যেহেতু আমার অনেক পরে ওদের বিয়ে হয়েছে, সবসময় সংসার চালাইছি, ব্যবসা দিয়ে দিছি, হয় এখন আর দিতে পারি না আপনার ভাই আসার পর, কারণ এখন এত টাকা পয়সা নাই, হয়তো মুখ কালাকালি বা কিছু মনে মনে ভাবতেছে। আপনার ভাইকে ফোন দিয়ে বলে আমার ভাইয়ের বউ যে, আপনি ভাইয়া জানেন আপনার বউর কাছে তো অনেক সোনা দানা আছে, অনেক টাকা, আপনি যে এত বছর ইনকাম করে টাকা পয়সা ইনকাম করছেন, এখন কেন আপনাদের সমস্যা হবে? এই টাকাগুলো তো সব আপার কাছে আসি। কথাটা যখন বলছে আমার জামাইও ঠিক আছে, তো আমারে জিজ্ঞাসা করি টাকাগুলো কোথায় দাও, এখন তো বিপদের সময় আছে, যে স্বর্ণ গয়নাগুলো বলে তোমার আছে, তো দাও, এগুলো বিক্রি করে চলি। উনি জাস্ট হয়ে আছে, কারণ ওনার কাছে 1 পয়সাও ছিল না, সবাই দিয়ে দিছে, সব সময় সংসার চালাইছে।
উনি জাস্ট আমার কাছে বলছে, ভাবে এই একটা কাজ করছে আমার ভাইয়ের বউ, আমার স্বামী তো আমাকে এখন আর বিশ্বাস করে না। আমার সংসারে এখন অশান্তি সৃষ্টি, জাস্ট অশান্তি, সব কিছু নিয়ে অশান্তি চলে। তো এখন ঠিকমতো আপনার ভাই বাজার করে না, বা হয়তো ইচ্ছা করেও করে না, বা টাকা নাই, সব কিছুই মানলাম, বা সন্তানদের কোনো কিছু খরচ চাইলে বলে টাকা নেয়, অনেক খারাপ খারাপ ব্যবহার করে শুধু এই বাবার বাড়িতে টাকা দিছি দেখে। তো আমি এই নিয়ে আবার বাবারে বললাম, মারে বললাম, ভাইদের জানাইলাম, বোনকে জানাইলাম যে দেখছোস ভাইয়ের বউকে এটা করাটা উচিত হয়েছে। বলে ফেলছে, ভুলে ভুলে বলে ফেলছে। হ্যাঁ, এটাও বলে না, ওইটাও বলে না, এই সে অনেক কথা। এই নিয়ে বাবার বাড়ির সাথে এখন আমার সম্পর্ক আর ভালো নাই। তো সবচেয়ে বড় কষ্ট লাগছে যে ও বলছে সেটা বড় কষ্ট না, আমার কষ্ট লাগলো যে আমার বাবা কেন বা মা কেন আমার ভাইয়ের বউর একটা কোনো বিচার করলো না, বা আমার ভাই কেন বললো না আমার বোনের সংসারে কেন তুমি অশান্তি করলা, কেন নাক গলাইতে গেলা। এত বছর তো করছে আমার বোন, একটা কথাও বললো না, বরং আমার জামাইকে ফোন দিয়েও বললো না যে ভাইয়া আমার বউ ভুল বলছে, ও জানে না, শুধু শুধু হয়তো লাগাইছে বা একটা কোনো কিছু বলেও কিন্তু আমার জামাইরে বুঝাইতে পারতো, কোনো কিছু তারা করে নাই। তো শত্রু কিন্তু আমার ভাইয়ের বউ না, শত্রু হচ্ছে আমার ভাই, যেই ভাইরে ব্যবসা দিয়ে দিছি এত এত টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে, যেই বোনরে আমি বিয়ে দিছি 4 লাখ টাকা দিয়ে, সেও তার ভাবির বিরুদ্ধে কোনো কথা বললো না। থাক, বাদ দে, থাক, বলছে বাদ দে, কিছু বলিস না। হ্যাঁ, আমি শুনে এত রাগ হইছি, বিশ্বাস করেন, যে আমি বলছি আপনি খারাপ, মহিলা তো আপনি খারাপ, যে আপনি কেন এত করতে গেছেন, নিজের জন্য একটু হলেও রাখতে পারলেন না। ভাবি বলে আপনি আমার যত বকেন আমার কোনো আফসোস নাই, আসলেই আমি খুব খারাপ। আর বাবার বাড়ি মানুষ যেও এতটা শত্রু হতে পারে এটা আমার ভাবার ছিল না। আমার বাবাও একটা প্রতিবাদ করে নাই, আমার মাও একটা প্রতিবাদ করে নাই, ভাই বোন কেউ প্রতিবাদ করে নাই, যাদের জন্য আমি এত করছি। এখন আর বাবার পরিবারের সাথে কোনো সম্পর্কই আমার নাই, তারাও আর নিজ থেকে কোনো খোঁজও নেয় না। আমার ওনার কথাগুলো শুনে অনেক কষ্ট লাগছে, যে তখন ভাবলাম আসলেই বাবার বাড়ির মানুষও খারাপ হয়, শুধু শ্বশুর বাড়ির মানুষ কিন্তু খারাপ হয় না। এরকম অনেক মেয়েরা আছে বাবার বাড়ির মানুষে বছরের পর বছর করতেছে। ওনার কথাগুলো শুনেও আমি মানে নিজের আপনজনদের বিশ্বাস করতে কিন্তু খুব ভয় পাই। যে যাক, একটা শিক্ষণীয় জিনিস, শুধু শ্বশুরবাড়ির কাহিনীগুলোই কিন্তু আমরা শুনে আসছি, তাই না? তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখানে মুড়ি মাখা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।